ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয় লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো টেন্সের উপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে আমি টেন্স সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছি যাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই সেগুলো দেখে নেবে। তাহলে টেন্সটা বুঝতে কোনো অসুবিধা হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে কোনো তোমাদের অসুবিধা হবে না। লেটস বিগিন, চলো দেখে নেওয়া যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। নামটা শুনেই বুঝতে পারছো কন্টিনিউয়াস শব্দটা এসেছে কন্টিনিউ থেকে। কন্টিনিউ মানে চলতে থাকা, প্রেজেন্ট মানে বর্তমান। বর্তমানকালে যদি কোনো কাজ চলতে থাকে তখন আমরা কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। তো প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা কিভাবে তৈরি করব, সাধারণ বাক্যটা কিভাবে তৈরি করব? প্রথমে কর্তা বা সাবজেক্ট যে কাজটা করছে বা যার সম্বন্ধে বলা হচ্ছে, তারপর কর্তা অনুযায়ী এম বা ইজ বা আর এর মধ্যে একটা, আয়ের পরে এম একটা জিনিস বা একজন বোঝালে ইজ, একের অধিক জন বোঝালে বা একের অধিক জিনিস বোঝালে আর, তারপর কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করার সময় একটা জিনিস মনে রাখবে, যে সমস্ত ভার্বগুলো শেষ হচ্ছে ই দিয়ে, যেমন কাম সিও এম ই, তার সাথে আইএনজি যোগ করার সময় ইটা কি হয়ে যায়? ইটা উঠে যায়, কামিং বানানটা হয় সিও এম আই এন জি। এটাকে আবার যখন প্রশ্নবোধক বাক্য তৈরি করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন সেটা সোজা। সাধারণ বাক্যে যদি সাবজেক্ট এম বা ইজ অথবা আর এর মধ্যে একটা হয়, তখন মানে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া হয়, প্রশ্নবোধক বাক্যের সময় সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট, শেষে যা থাকবে তাই, কিন্তু শেষে জিজ্ঞাসার চিহ্ন প্রশ্নবোধক বাক্যের সময়। চলো দেখে নেওয়া যায় কিছু ইংরেজিতে অনুবাদ করার জন্য আমরা যখন লিখতে যাব বা বলতে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে, তখন কিভাবে সেগুলো ব্যবহার করব লেখার সময় বলার সময় সেটা দেখে নিই। আমি নাম্বার ওয়ান, আমি খেলিতেছি বা আমি খেলছি। আমি কোন কালে খেলছি বলো তো? বর্তমানকালে খেলছি, বর্তমানকালে কাজটা চলছে, তাহলে চলতে থাকে মানে কন্টিনিউয়াস। বর্তমানকালে চলছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাংলা ক্রিয়াপদের শেষে তেচি রয়েছে, তেচি তেচো তেচেনের মধ্যে একটা থাকবে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করব? সাধারণ বাক্য তো, তাই আমি খেলিতেছি, কে কাজটা করছে? আমি, আই, এরপরে এম বা ইজ অথবা আর এর মধ্যে একটা, এরপরে তো এম বসে, প্লে মানে খেলা করা, তার সাথে আইএনজি যোগ, আই এম প্লেইং, আমি খেলিতেছি। এটাকে যদি আমরা প্রশ্ন করতাম, তাহলে এটা যদি থাকতো আমি কি খেলিতেছি, তখন কি হতো? সিম্পল, এম আই প্লেইং, শেষে জিজ্ঞাসা চিহ্ন হতো। নেক্সট নাম্বার টু, পাখাটি ঘুরছে না বা ঘুরিতেছে না। ঘুরিতেছে না বর্তমানকালে ঘুরছে না, ঘুরছে বা ঘুরিতেছে, কাজটি চলিতেছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এখানে ব্যবহার করা হবে। পাখাটি, দ্য ফ্যান, এরপরে এম অথবা ইজ অথবা এর মধ্যে একটা জিনিস বোঝাচ্ছে, ইজ বসবে। কি মানে ঘোরা, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মুভ মানে ঘোরা, দ্য ফ্যান ইজ মুভিং হবে কি? নাটা আছে, নাটা তাহলে কোথায় বসবে? দ্য ফ্যান ইজ নট মুভিং, দ্য ফ্যান ইজ নট মুভিং হবে, ফ্যানটি ঘুরিতেছে না, তাই তো? ফ্যানটি ঘুরিতেছে না, দ্য ফ্যান ইজ নট মুভিং হবে, নাবাচক বাক্য তো। নাম্বার থ্রি দেখে নেওয়া যাক, সে কি গান গাইছে না বা গান গাইতেছে না। বাংলা ক্রিয়াপদ শেষে তেছে রয়েছে, গাচ্ছে না, কাজটা হচ্ছে বর্তমানকালে, চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ব্যবহার করা হবে, কিন্তু প্রশ্নবোধক বাক্য এখানে। তাহলে প্রশ্নবোধক বাক্যটা শুরু হবে কি দিয়ে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম অথবা ইজ অথবা আর এর মধ্যে একটা, সেক্ষেত্রে এখানে সাবজেক্ট রয়েছে হি, তাহলে হি মানে সরি সে, হি বা সি মধ্যে একটা, তাহলে একবচন, তাই তো? তাহলে এই ক্ষেত্রে ইজ বসবে, ইজ। এরপরে কর্তা, কর্তাকে হি বা সি, ইজ সি, ইজ সি। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, প্রেজেন্ট ফর্মের সাথে গাইতেছে, গান গাওয়া, কাজ করা, গান করা, মূল ভার্ব, সিং মানে গান করা, আইএনজি যোগ, ইজ সি সিঙ্গিং, সে কি গান গাইতেছে। এটা যদি নাবাচকে থাকতো তাহলে কি হতো? এখানে যদি থাকতো সে কি গান গাইতেছে না, তখন কি হতো? ইজ সি নট সিঙ্গিং, ইজ সি নট সিঙ্গিং। আমি নাবাচক বাক্যের প্রশ্ন তৈরি করার সময় আমি বলেছিলাম নটের ব্যবহারটা, নটের ব্যবহারটা এখানে, এটা যদি নাবাচক বাক্যে হতো তাহলে এটা হতো ইজ সি নট সিঙ্গিং হতো, সে কি গান গাইছে না। নটটা এখানে প্রোনাউন আছে বলে সাবজেক্টটা নট বসে প্রোনাউনের পরে, পি মানে পরে। আর এটা যদি সাবজেক্ট যদি নাউন থাকতো, সাবজেক্ট যদি নাউন থাকতো না, তাহলে
নটটা বসবে সেই নাউনের আগে। একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে রেখেছি নাম্বার 4, রাম কি হাসিতেছে না বা হাসছে না। তেছিতেছে তো সেটার মধ্যে একটা রয়েছে বাংলা ক্রিয়াপদের শেষে বর্তমান কালে কাজে চলিতেছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। তাহলে এই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কি করা হবে? প্রশ্নবোধক বাক্য মানে এম বা ইজ অথবা আর এর মধ্যে একটা রাম রয়েছে সাবজেক্ট, তাই রাম মানে একজন, তাই ইজ বসেছে। তারপরে এই ক্ষেত্রে না রয়েছে, রাম রয়েছে সাবজেক্টটা, রামটা নাউন, তাই তো না বাচক বাক্য রয়েছে, তাহলে নটটা কোথায় বসে যাবে? ইজ এর পরে, ইজ নট, বা কন্ট্রাকশন ব্যবহার করলে আমরা সংক্ষেপে ইজ এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করি। ইজন্ট, ইজ নট এরপরে সাবজেক্ট, ইজ নট রাম। মূল ভাগ কোনটা? হাসা, লাফ মানে হাসা, তার সাথে আইনজি যোগ। প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই তোমরা বেশি করে মনে রাখবে। কনজুগেশন অফ ভার্ব ট্রান্সলেশন করার সময়, লেখার জন্য বা বলার জন্য এগুলো তো একান্তই দরকার ভার্বগুলো, অন্যান্য পার্টস অফ স্পিচের পাশাপাশি, তাই সেগুলো তোমরা অবশ্যই জানবে। ইজ নট রাম লাফিং, রাম কি হাসছে না বা হাসিতেছে না। নেক্সট নাম্বার 5 লক্ষ্য করি, আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি কিছু শুনতে পাচ্ছি না, তাহলে শুনতে পাইতেছি না বা পাচ্ছি না, তাহলে তোমাদের মনে হবে যে এখানে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে, কিন্তু না। কিছু কিছু ভার্ব রয়েছে এখানে, কতগুলো ভার্বের লিস্ট আমি এখানে দিয়ে রেখেছি, শুধুই দিয়ে রাখিনি, এগুলো ইচ্ছে করে দিয়ে রেখেছি। এগুলোকে বলা হয় নন প্রোগ্রেসিভ ভার্বস বা নন কন্টিনিউয়াস ভার্বস। যে ভার্বগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, ভুলভাল ব্যবহার করে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা কন্টিনিউয়াস টেন্সে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করা হবে না, সেই ব্যবহারটা হচ্ছে ভুল। তাই এদেরকে বলা হয় নন প্রোগ্রেসিভ ভার্বস। কেন নন প্রোগ্রেসিভ ভার্বস বলা হয়? এই ভার্বের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় না, তাই তো? এই ভার্বগুলোর দ্বারা তাহলে কি বোঝায়? থটস বা ফিলিংস বোঝায়, বা পারসেপশন বোঝায়, অনুভূতি বোঝায়, থটস বোঝায়, ফিলিংস বোঝায়। তাই এদেরকে বলা হয় নন প্রোগ্রেসিভ ভার্বস। যেমন হিয়ার, ইনক্লুড, টেস্ট, সিম, ওয়ান্ট, বিলিভ, এটসেট্রা এটসেট্রা। এখানে আমি লিস্টটা দিয়ে রেখেছি, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নেবে বা দেখে নেবে, বারবার করে সেগুলো লিখে নেবে। নোট 5 আমরা দেখে নিই, আমি কিছু শুনতে পাচ্ছি না, তাহলে তোমাদের এখানে মনে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করে নেবো। এখানে খেলছি, গাচ্ছি, হাসছি, তাহলে পাচ্ছি ওটা নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু হবে না। শুনতে পাওয়া মানে হিয়ার, হিয়ার হচ্ছে এমন একটা ভার্ব যেটা হলো, এই যে হিয়ার হলো নন প্রোগ্রেসিভ ভার্ব বা নন কন্টিনিউয়াস ভার্ব, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না। তাহলে কোন টেন্সে ব্যবহার করা হয়? এই ক্ষেত্রে একটা টেন্স ব্যবহার করা হয় সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, মানে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তো প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে আমি কিছু শুনতে পাচ্ছি না, কি হবে? আই আই ডোন্ট বা ডু নট, আই ডু নট হিয়ার এনিথিং। হিয়ার মানে শুনতে পাওয়া, আই ডু নট হিয়ার এনিথিং। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তোমরা অবশ্যই দেখবে, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, যাদের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা ক্লাসটা দেখার আগে অবশ্যই দেখবে, এবং টেন্সের একটা ছক, যেটা তোমাদের পুরো ক্লাসটা ক্লিয়ার হবে। না হলে অনেক কিছু ডাউট থেকে যাবে। আই ডোন্ট কেন করলাম সেটা বুঝতে পেরে যাবে সেখানে। আই ডোন্ট হিয়ার এনিথিং, আমি কিছু শুনতে পাচ্ছি না। নেক্সট নাম্বার 6, সে একটি কফি চাইছে। তাহলে চাইছে মানে চাইতেছে, তোমাদের মনে হয় বর্তমান কালে কোনো কাজটা চলছে, তাহলে হি ইজ বা সি ইজ ওয়ান্টিং আ কফি। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়ান্ট হচ্ছে এমন একটা ভার্ব, ওয়ান্ট মানে চাওয়া, তাই তো? ওয়ান্টটা হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব, ওয়ান্টটা হলো নন প্রোগ্রেসিভ ভার্ব, তাই এখানে ওয়ান্টটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হবে না। তাহলে হি ইজ ওয়ান্টিং আ কফি হবে না, হি ওয়ান্টস আ কফি। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের শেষে এস বাই এস যোগ করলাম, সি ও ডাবল এফ ডাবল ই। নেক্সট, আমি আশা করছি বা আমি চিন্তা ভাবনা করছি, করিতেছি, তোমাদের মনে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে, তাহলে আই এম হোপিং। কিন্তু হোপ হচ্ছে এমন একটা ভার্ব যেটা নন প্রোগ্রেসিভ ভার্ব, এখানে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না সেটা। তাহলে এটা হবে আই এম হোপিং হবে না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হবে বা সিম্পল প্রেজেন্ট, সাবজেক্ট যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই হোপ হবে। আই থিংক যেমন হয়, আই ইমাজিন আমি মনে করি, আই থিংক, এগুলো ব্যবহার করা হয়। নেক্সট নাম্বার 8 একটা এক্সাম্পল আমি রেখেছি, আমরা এখন প্রাতরাশ করিতেছি। উই আর উই আর উই আর হ্যাভিং
ব্রেকফাস্ট, উই আর হ্যাভিং ব্রেকফাস্ট, আমরা প্রাতরাশ করিতেছি। তাহলে তোমরা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে হ্যাভ ভার্বটা স্যার আপনি তো এখানে লিখে রেখেছেন যে হ্যাভটা হলো নন প্রোগ্রেসিভ ভার্ব। হ্যাঁ, আমি ইচ্ছে করেই এই এক্সাম্পলটা দিয়েছি, ইচ্ছে করে দিয়েছি যে কিছু কিছু নন প্রোগ্রেসিভ ভার্ব সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, কিন্তু তাদের অর্থগত দিক থেকে তারা আলাদা, মিনিংটা তাদের আলাদা। হ্যাভিং ব্যবহার করা হয়েছে, কিন্তু হ্যাভ মানে এখানে আছে নয়, হ্যাভ মানে এখানে হচ্ছে ইটিং। ভালো করে লক্ষ্য করো, তাহলে কাজ বোঝাচ্ছে। তাহলে ইটিং, হ্যাভিং মানে এখানে ইটিং। তাহলে কিছু প্রোগ্রেসিভ ভার্ব ব্যবহার করা হতে পারে, কিন্তু তাদের মিনিংটা হচ্ছে আলাদা। আশা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই গিয়ে জানাও। আর যদি কোনো ক্লাসের প্রয়োজন থাকে তাহলে তোমরা অবশ্যই সেগুলো আমার কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, আমি সেই ক্লাসটা তোমাদের বানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।